প্রণালী বা স্ট্রেট স্কুলের ভূগোল বইতে আমরা এদেরকে কিভাবে চিনতাম স্রেফ দুটো বড় সাগরকে জোড়া লাগানো একটা সরু জলপথ তাই না কিন্তু ব্যাপারটা আসলে অতটা সহজ নয় এই সরু পথগুলোই কিন্তু বিশ্ব বাণিজ্য আর ক্ষমতার আসল স্নায়ুকেন্দ্র তো চলুন আজ এই স্নায়ুকেন্দ্রগুলো নিয়েই একটু নাড়াচাড়া করা যাক ভাবতে অবাক লাগে তাই না যে কিভাবে হাতে গোনা কয়েকটা সরু জলপথ গোটা বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ করে এর উত্তর কিন্তু কোনো কাগজের মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব বাণিজ্যের এই যে অবিরাম স্রোত তার ভেতরে আর এই স্রোতই ঠিক করে দেয় কোন দেশ ওপরে উঠবে আর কোন দেশ পিছিয়ে পড়বে। পরিসংখ্যানটা শুনলে অবাক হতে হয় বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০% বেশি হয় কিন্তু এই সমুদ্রপথে। আচ্ছা, কখনো যদি মারিন ট্রাফিকের মতো ওয়েবসাইটে গিয়ে লাইভ শিপ ট্র্যাকিং দেখেন তাহলে দেখবেন যে তেলের ট্যাঙ্কার আর বিশাল বিশাল কার্গো জাহাজগুলো কিভাবে যেন নির্দিষ্ট কয়েকটা পথে একদম পিঁপড়ের শাড়ির মতো ঝাঁক বেঁধে চলছে। আসলে এই পথগুলোই হলো বিশ্বের আসল লাইফলাইন। তো এই যে লাইফলাইনগুলোর কথা বললাম এগুলো কিন্তু শুধু সাধারণ জলপথ নয়, এগুলো হচ্ছে এক একটা কৌশলগত চোক পয়েন্ট, মানে এমন একটা জায়গা যেখানে চাপ দিলেই পুরো সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে। চলুন একটু খতিয়ে দেখি কিভাবে একটা সাধারণ জলপথ এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভূগোলের বইয়ের ভাষায় বললে প্রণালী হল একটা সংকীর্ণ প্রাকৃতিক জলপথ যা দুটো বড় সাগরকে এক করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা কি বলুন তো? ওটা হলো সংকীর্ণ, কারণ এই পথটা সরু বলেই এর ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ, আর যেহেতু সবাইকে এই সরু পথ দিয়েই যেতে হয় তাই এটা ভূরাজনৈতিকভাবে হয়ে ওঠে অসম্ভব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কোনো হরতালের সময় রাস্তার মাঝখানে একটা ট্রাক আড়াআড়ি করে রেখে দেওয়া হলো, কি হবে? পুরো শহরে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, তাই না? ঠিক তেমনি এই প্রণালীগুলোর কোনো একটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাণিজ্যের সাপ্লাই চেনটাও ওভাবেই ভেঙে পড়ে। আর এ কারণেই এই সরু পথগুলোকে বলা হয় বিশ্ব অর্থনীতির চোক পয়েন্ট, মানে শ্বাসরোধ করার জায়গা। এই চোক পয়েন্টগুলোর মধ্যে আবার কিছু আছে যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে বলা যেতে পারে বিশ্বের এনার্জি বা জ্বালানির লাইফলাইন। তো চলুন প্রথমে এই শক্তির কেন্দ্রগুলোতেই ঢুমারা যাক। প্রথমেই আসি হরমুজ প্রণালীর কথায়। ইরান আর ওমানের ঠিক মাঝখানে পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে জুড়ে দিয়েছে এই প্রণালী। দেখতে হয়তো ম্যাপে খুব ছোট লাগে, কিন্তু এই এক চিলতে জলপথকেই বলা হয় বিশ্বের তেলের প্রধান ধমনী। এর গুরুত্বটা বুঝতে শুধু একটা তথ্যই যথেষ্ট। সারা বিশ্ব যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে তার প্রায় ২১%, ভাবা যায় ২১% তেলই যায় এই একটা মাত্র সরু পথ দিয়ে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বড় তেল রপ্তানিকারক দেশগুলো তো তাদের বাণিজ্যের জন্য পুরোপুরি এর উপরই নির্ভরশীল। আর এ কারণেই এই ছোট্ট জলপথটা এখন বিশ্বের অন্যতম সামরিক উত্তেজনার একটা কেন্দ্রবিন্দু। একদিকে ইরানের মিসাইল আর ড্রোন ঘাঁটি, অন্যদিকে একটু দূরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহর, মানে পরিস্থিতিটা একদম যাকে বলে থমথমে। তাই এখানে যদি ছোট্ট একটা স্ফুলিঙ্গ ওড়ে সেটা কিন্তু সারা বিশ্বে জ্বালানি সংকটের আগুন লাগিয়ে দিতে পারে। হরমুজের পর এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট, বাব এল মান্দেবে। এটা লোহিত সাগরকে আরব সাগরের সাথে জুড়েছে আর সুয়েজ খালের গেটওয়ে হিসেবে কাজ করে, মানে ইউরোপ এশিয়া বাণিজ্যের জন্য এটা একটা অপরিহার্য রুট। কিন্তু এর আসল গুরুত্বটা শুধু জাহাজের চলাচলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পেছনে আরও বড় একটা গল্প আছে। আচ্ছা, যদি কোনো কারণে এই বাব এল ম্যান্ডেই প্রণালীটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তখন জাহাজগুলোকে বাধ্য হয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে, মানে উত্তমাশা অন্তরীপ হয়ে যেতে হবে। আর তার মানেটা কি? প্রায় ৭,০০০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দেওয়া, মানে প্রায় মাসখানেক বাড়তি সময়, আর সেই সাথে বিপুল পরিমাণ বাড়তি খরচ। এর ধাক্কাটা কিন্তু সরাসরি গিয়ে পড়ে বিশ্ব অর্থনীতির ওপর। তবে এর একটা লুকানো দুর্বলতার কথাও বলতে হয়। এই প্রণালীর সমুদ্রের নিচ দিয়ে কিন্তু চলে গেছে গোটা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা চালু রাখা অসংখ্য সাবমারিন কেবল। আর সম্প্রতি হুতিরা হুমকিও দিয়েছিল যে তারা এই কেবলগুলো কেটে দেবে। তার মানে কি দাঁড়ালো? এখানে সংঘাত শুধু জাহাজের মালপত্রই আটকাবে না, আমাদের আপনার সবার ইন্টারনেট সংযোগকেও এক মুহূর্তে হুমকির মুখে ফেলে দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই চোক পয়েন্টগুলো শুধু সাধারণ বাণিজ্যের পথ নয়, এগুলো আসলে বিশ্ব পরাশক্তিদের জন্য একটা বিশাল দাবার ছক। আর এই ছকে এখন সবচেয়ে বড় খেলোয়াড় হল আমেরিকা আর চীন। চলুন এবার তাদের সে কৌশলগত লড়াইয়ের দিকে একটু নজর দেয়া যাক। চীনের কথা যদি বলি তাহলে মালাক্কা প্রণালী হলো তার অর্থনীতির লাইফলাইন, একদম আক্ষরিক অর্থেই। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মাঝখানের এই সরু পথটা দিয়ে চীনের বেশিরভাগ বাণিজ্য আর জ্বালানি আমদানি হয়, মানে এটা বন্ধ তো চীনের অর্থনীতিও বন্ধ হওয়ার জোগাড়। আর এই নির্ভরতাটাই চীনের সবচেয়ে বড় দুর্বলতা। আন্তর্জাতিক রাজনীতিতে এটাকে বলা হয় মালাক্কা ডাইলেমা।
ডাইলেমা বা উভয় সংকটটা কেন? কারণ এই প্রণালীর আশপাশে যে দেশগুলো আছে, যেমন সিঙ্গাপুর বা মালয়েশিয়া, তারা আমেরিকার বন্ধু। ফলে কোনো সংঘাত বাঁধলে আমেরিকা খুব সহজেই এই পথটা বন্ধ করে দিতে পারবে। আর সেটা হলে চীনের অর্থনীতি আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে যাবে। তো এই মালাক্কা ডাইলেমা থেকে বের হওয়ার জন্য চীন কিন্তু বসে নেই। তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো বিশাল সব প্রকল্প হাতে নিয়েছে, যেমন পাকিস্তানের ভেতর দিয়ে অর্থনৈতিক করিডোর আর গোয়াদর বন্দর তৈরি করা, কিংবা মিয়ানমারের মধ্যে দিয়ে সরাসরি তেলের পাইপলাইন বসানো, এমনকি থাইল্যান্ডে একটা নতুন খাল কাটার পরিকল্পনাও আছে তাদের। এই সব কিছুর একটাই উদ্দেশ্য, মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমানো। এতক্ষণ তো আমরা প্রাকৃতিক প্রণালী নিয়ে কথা বললাম, এবার আসি একটা মনুষ্য সৃষ্ট চোখ পয়েন্টের কথায়, পানামা খাল। এটা আমেরিকার জন্য একটা কৌশলগত সম্পদ, কারণ এই খালটাই আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে জুড়ে দিয়ে মার্কিন নৌবাহিনী আর বাণিজ্যিক জাহাজগুলোকে একটা বিশাল শর্টকাট দেয়। এই শর্টকাটের সুবিধাটা যে কত বড় সেটা একটু ভাবলেই বোঝা যায়। এই খালটা না থাকলে পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে আসতে হতো। কিন্তু চীন এখানেও বসে নেই। তারা আমেরিকার এই একচেটিয়া সুবিধার বিপরীতে পাশের দেশ নিকারাগোয়াতে আরেকটি নতুন খাল তৈরির জন্য টাকা ঢালতে আগ্রহী। যদি সেটা সত্যি হয়, তাহলে এই অঞ্চলের ভূ রাজনীতি যে আরও অনেক জটিল হয়ে উঠবে তা বলাই বাহুল্য। তাহলে এতগুলো উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারলাম? ব্যাপারটা হলো, বিশ্বকে বুঝতে হলে এখন আর শুধু বড় বড় দেশগুলোর দিকে তাকালেই চলবে না, বরং মানচিত্রের এই ছোট ছোট সংকীর্ণ বিন্দুগুলোকে বুঝতে হবে। কারণ বিশ্ব রাজনীতির আসল খেলাটা কিন্তু এখানেই হয়। আর এই খেলাটা শুধু আমেরিকা বা চীনের মতো পরাশক্তিরাই খেলছে না, আঞ্চলিক শক্তিগুলোও কিন্তু পিছিয়ে নেই। যেমন ধরুন বসফোরাস প্রণালী, এটা তুরস্কের হাতে এমন একটা চাবি তুলে দিয়েছে যা দিয়ে তারা রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরকে আটকে দিতে পারে। আবার জিব্রাল্টার প্রণালী, যেটা আটলান্টিক আর ভূমধ্যসাগরকে যুক্ত করেছে, সেটার গুরুত্ব এখন অনেক বেড়ে গেছে। মানে প্রত্যেকটা চোখ পয়েন্টই যেন এক একটা আঞ্চলিক দাবার বোর্ড। সুতরাং পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে এরপর যখন আমরা বিশ্বের মানচিত্র দেখব, তখন শুধু দেশ, মহাদেশ বা সাগর দেখব না, আমরা দেখব বিশ্ব অর্থনীতির ধমনীগুলোকে, দেখব কোথায় কোথায় এর দুর্বলতাগুলো লুকিয়ে আছে, আর ক্ষমতার কেন্দ্রগুলো ঠিক কোন কোন বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে আছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে স্যাটেলাইট, সাইবার যুদ্ধ আর ড্রোনের যুগ, এই যুগেও কি কয়েকটা প্রাচীন জলপথের ভৌগোলিক নিয়ন্ত্রণ পরবর্তী বিশ্ব সংঘাতের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে? এই প্রশ্নটার উত্তর হয়তো ভবিষ্যতের হাতেই তোলা লইল।